কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেমন, আর যারা করেননি তাদেরকে আরো বেশি করে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আশা করি সাবস্ক্রাইব করে দেবেন। গতকালকে অফিস আওয়ারের পরে ঘুরতে গিয়েছিলাম। জায়গাটি হুংহাম বলে একটি স্টেশন আছে, তার আশপাশের একটি এলাকা। আমি গতকালকে আমরা ভিডিও করার মুডে ছিলাম না, যদিও গোপ্রো সাথে ছিল, আইফোন সাথে ছিল, অন্যান্য ক্যামেরা সাথে ছিল, কিন্তু সাউন্ড সিস্টেম সাথে ছিল, কিন্তু সামহাও ভিডিও করা হয়নি এবং আমরা খুব কম সময় পেয়েছিলাম কারণ হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল। বলছি ঘুরতে গিয়েছি, সেই জায়গাটাতে বেশ কিছু নাস্তার দোকান রয়েছে, যেমন ফাস্ট ফুড জাতীয় আইটেম। সেখানে হংকং স্টাইল ডেলিকেসি রয়েছে, চিকেন ফ্রাই রয়েছে, আইসক্রিম রয়েছে, বিভিন্ন ধরনের ফুড রয়েছে, সি ফুড রয়েছে, যেমন স্পাইসি রয়েছে, সুইট রয়েছে, এভরিথিং। সো যখনই আমরা জায়গাটিতে প্রবেশ করছিলাম তখন ওয়েদার কিন্তু খুব ভালো, একদম ফাইন। হয়তো ভিডিও করব আমার একটা আশা ছিল এবং পেটে ক্ষুধা ছিল। একটা দোকান থেকে আওয়াজ এলো, আইসক্রিম খাবে এসো। তো মানে যেহেতু অন্য কিছু খাবার, চিকেন বা অন্য কিছু ফ্রাইড কিছু খাওয়ার ইচ্ছা ছিল, দোকানটিতে অতটা তাবাজ্জু দেইনি, একটু দেখেছি জাস্ট। তারপরে গেলাম এবং দেখলাম বিভিন্ন সিনারিও দেখলাম। বাচ্চারা পাখিদের তাড়া করছে, পাখিরা খাবার জন্য আসছে এবং খাবার দেওয়ার সাথে সাথে সিকিউরিটি এসে তাদেরকে বলছে খাবার দেবে না, কারণ সেই বাচ্চারা তো বাচ্চারা এই নাম্বার 1 বাচ্চা। তারপরে তারা চায়না থেকে এসেছে, তো তারা আসলে হংকং এর তরতরিকা তো ওইভাবে জানে না। হংকং এর বাচ্চাদের কিন্তু ছোটবেলা থেকে টিচ করা হয় যে পাখিদের খাবার দেওয়া যাবে না, তাদের পেছনে যাওয়া যাবে না, বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে, এ ধরনের। তারপরেও দিনের শেষে বাচ্চারা তো বাচ্চাই। তো আমরা খাচ্ছিলাম, হাওয়া খুব ভালো ছিল, সেখানে ওয়েদার খুবই সুন্দর ছিল। খেতে খেতে ধরুন 15-20 মিনিট চলে গেছে, আধা ঘন্টাও যেতে পারে হয়তো। এর মধ্যে হঠাৎ করে 2-3 মিনিটের মধ্যে একদম ঝেপে বৃষ্টি। 2-3 মিনিট, জাস্ট লিটারালি 2-3 মিনিট। মানে আমরা যে একটু খেয়ে একটু ভালোভাবে ভিডিও করব তার আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং এরপরে গতকাল কিছু ভিডিও আমি দিয়েছি, সেখানে কিন্তু বাসে যখন ফিরলাম বৃষ্টি স্নাত যে রাস্তা তার একটি ভিডিও আমি দিয়েছি। যাই হোক, তখন পরিশেষে আমরা খাবার দাবার কিছু খেয়ে পর মালির ঘাড়ে আমরা সেই দোকানটির সামনে এলাম যেখানে আইসক্রিমের জন্য প্রথমবার আমাদেরকে বলা হয়েছিল। এখন ঢুকলাম, বৃষ্টি থেকে বাঁচা একটি ব্যাপার ছিল। দোকানটি খুব একটি বড় নয়, মিডিয়াম সাইজের দোকান এবং তার যে বেলুন ঝুলানো এবং যে ডেকোরেশন, তাতে বুঝলাম যে দোকানটা নতুন বানানো হয়েছে। এবং কিছুক্ষণ বসলাম, বসার পরে আমি ব্যাপারটা আসলে বুঝে গেলাম। দেখলাম সেটি অ্যাকচুয়ালি পোলিশ আইসক্রিম, লাইক তারা বলেছে অল দ্য ওয়ে ফ্রম পোল্যান্ড। 10 আর 10 কি একটা নাম ছিল আমি জানি না। নেক্সট টাইম যখন যাবো অবশ্যই ভিডিও করে আপনাদেরকে জিনিসটা দেখানো উচিত বলে আমি মনে করি। কিন্তু কেন এই কথাগুলো আমি বলছি, এটা আমাদের সাথে আজকের ভিডিওটি কেন আমি সম্পৃক্ত করছি বিজনেসের সাথে, সেটা বলছি এই কারণে যে ইফ দে ক্যান উই অলসো ক্যান, আমরাও করতে পারি। এবং যে সম্ভাবনা রয়েছে সেটা আমি উল্লেখ করব এখানে, যে ব্যবসার যে একটা বিশাল সম্ভাবনা হংকং রয়েছে, এটা আপনি করতে পারেন। অবশ্যই এর আগেও আমি এটা জানি, বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু হঠাৎ করে এখন যেহেতু আপনাকে ভিডিও দিচ্ছি, গতকালকে জিনিসটি অভিজ্ঞতা আমার হলো এবং আমি এ ব্যাপারে কথাটি বলছি এই কারণে যে আপনার অভিজ্ঞতা হোক, আপনিও ভবিষ্যতে এ ধরনের চিন্তা করতে পারেন। এটা সম্পূর্ণ সম্ভব। আপনার ব্যবসা আপনি হংকংয়ে শুরু করতে অবশ্যই পারেন। সেই ছেলেটি পোল্যান্ডের, অফকোর্স হোয়াইট ম্যান, এবং তার বয়স 25 থেকে 30-এর মতো বা 30-32 সামথিং। ভেরি পোলাইটলি সে আমাদেরকে আহ্বান করলো, গেলাম, আমরা কিনলাম। সেখানে স্ট্রবেরি, অরিও, ভ্যানিলা এ ধরনের বিভিন্ন ফ্লেভার হয়েছিল, কিন্তু বিশেষ করে কাপের মধ্যে লেখা ছিল অল দ্য ওয়ে ফ্রম পোল্যান্ড। সো মানুষ তো চিন্তা করে যে আমি হয়তো বিভিন্ন দেশের চেখে দেখেছি আইসক্রিম তো জাস্ট একটা ডেলিকেসি বা একটা ধরুন একটা শখের বসে খাওয়া, তো ওই দেশেরটা একটু ট্রাই করি। এখানে দেখুন একটা সূক্ষ্ম বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু এখানে রয়েছে যে ওকে আইসক্রিম তো সবই খাও, কিন্তু পোল্যান্ডেরটা খেয়ে দেখো, একটা নিউ অভিজ্ঞতা। একবারের জন্য হলেও কিন্তু মানুষ খাবে। যদি হংকং এর 7 মিলিয়ন পিপল একবার করেও খায় কথার কথা, তাহলে 7 মিলিয়ন পিস বিক্রি হবে, তার কথার কথা বললাম। তো যাই হোক, স্ট্র্যাটেজিটা কিন্তু এভাবে যাচ্ছে। তো দেখলাম দুজন চাইনিজ রয়েছেন সেখানে, মহিলা, তারাও বেশ হ্যাপিলি আমাদেরকে ভিতরে বসালেন, যেহেতু পানি পড়ছিল, আইসক্রিম দিলেন। আইসক্রিমের একটি ছবি আমি হয়তো এখানে সংযুক্ত করে দেব, এবং একজন হয়তো ইন্ডিয়ান মূলের একজন মহিলা ছিলেন, তিনি আমাদেরকে মূলত ডেকেছিলেন আইসক্রিম খাওয়ার জন্য। তো
তো আমি যেটা দেখলাম যে দেখুন স্ট্র্যাটেজি, আইসক্রিম সিম্পল জিনিস আমরা সব জায়গায় পাই, কিন্তু হংকংয়ে কিন্তু আইসক্রিম খুব মানে ভালো বিক্রি হয়। আপনারা হয়তো অনেকে জানেন হংকং এর যে রিটেল সেল এটা কিন্তু পৃথিবীর অনেক দেশের তুলনায় কিন্তু অনেক হাই। হংকং এর পিপল আর্নিংও যেমন করে, ঠিক তাদের এক্সপেন্ডিচারের মধ্যেও কিন্তু তাদের একটা বড় একটা ভাব রয়েছে, মানে তারা এক্সপ্যান্ড কিন্তু করে। হংকং এর মানুষ কিন্তু খুবই এক্সপ্যান্ড করে, আর যারা মানে মানে কনজুস তারা তো করে না, কিন্তু অ্যাভারেজ মানুষ করে। যাই হোক, এ ধরনের জিনিস কিন্তু এটা নতুন নয় যে কোলাবোরেশন করে চাইনিজের সাথে এসে বিদেশিরা এখানে ব্যবসা করছে। আর হংকং এর ব্যাপারটি জানেন তো, এখানে সম্পূর্ণ একটি বিজনেস বান্ধব শহর। এখানে আপনার পয়সা এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, যদি আপনি খুব ভালোভাবে মনিটর করতে পারেন। এবং আজকের এই টেকনোলজিক্যাল যুগে এটা কিন্তু খুবই সম্ভব। যদি আপনি একটু অ্যালার্ট হন তাহলে এটা সম্ভব, যদি আপনি অ্যালার্ট না হন তাহলে কিন্তু অসম্ভব। সেটাও আমি বলবো, এখনই বলবো। সেটা হচ্ছে এভাবে যে এরা এই যে ব্যবসাটি করছে সেটা হচ্ছে কোলাবোরেশনের মাধ্যমে, অংশীদারিত্বের মাধ্যমে। তার ব্যবসা এখানে চলছে, সে আসছে যাচ্ছে, হিসাব কিতাব সব কিন্তু কম্পিউটারে রক্ষণাবেক্ষণ হচ্ছে। কি প্রোডাক্টগুলি আসছে, তাতে কতটুকু পণ্য উৎপাদিত হবে। সে গতকালকে আমি একটা পাউচ বের করে দেখো ডুরিয়ান ফ্লেভার আসছে আগামী সপ্তাহ থেকে এসো। কিন্তু তো আমি দুটো জিনিস দেখলাম, যে এটা হয়তো সে চেষ্টা করছে আমাকে মার্কেটিং একটা স্ট্র্যাটেজি হতে পারে। আর দ্বিতীয় যেটা আমি মনে করলাম যে কাঁচামাল, র ম্যাটেরিয়াল কোথা থেকে কি জিনিসটা সে ব্যবহার করছে, এটা কিন্তু আসলে কেউ সচরাচর দেখায় না। হয়তো তার সরলতা অথবা তার একটা এক্সাইটমেন্ট, যেহেতু নতুন দোকান খুলেছে সেজন্য হয়তো সে তাকে সেই পাউচটা আমাকে খুলে দেখিয়েছে। যে ইনগ্রিডিয়েন্টস যেটা হয় সেটা কিন্তু আসলে সচরাচর মানুষ দেখায় না। এনিওয়ে দ্যাটস ওকে, আমি এটা আমার ভাবনা যে সে হয়তো ওভাবে দেখিয়েছে, স্ট্র্যাটেজিও হতে পারে অফকোর্স। সো দেখুন, এভাবে হংকংয়ে কিন্তু সম্ভব। অবশ্য ব্রিটিশ জামানার অন্য ব্যাপার ছিল, তখন আপনার নিজের পাসপোর্ট এসে আপনি নিজে করতে পারতেন, কোনো পার্মানেন্ট রেসিডেন্টের সাহায্যের দরকার হতো না। বর্তমানে দরকার পড়ে, এবং যেহেতু টেকনোলজি দ্বারা বিক্রিগুলি, সেলস আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন কম্পিউটারের মাধ্যমে, এবং উৎপাদন সবই আপনি ম্যানেজ করতে পারছেন। এটা সিম্পলি স্মল বিজনেস। এবং আপনি যদি এখানে এসে ধরুন 1 মাস থাকলেন, আর 1 মাস হয়তো থাকলেন না, আবার 1 মাস থাকলেন, 1 মাসও থাকলেন না, এভাবে যদি আপনি আসা যাওয়া করেন, আপনার ব্যবসাটাও চললো। ইউ হ্যাভ মানি অন ইউর পকেট, I mean in your pocket, sorry, my English not so good, okay. And then যে জিনিসটি বলতে চাচ্ছি যে আপনি লসও করতে পারেন। লস করার ব্যাপার হচ্ছে যদি আপনি হিসাব কিতাব না রাখেন। আমি একটি পার্সিয়ান দোকান দেখেছি, ইরানিয়ান ভদ্রলোক। একটা কারণে তার কাছে আমি গিয়েছিলাম এবং আমি বুঝতে পেরেছি তিনি আসলে বিজনেস মাইন্ডেড নন, একদমই নন। আমি কিছু টার্মে বুঝতে পেরেছি যেটা আমি হয়তো এখানে বললাম না। তো তিনি জুতোর দোকান দিয়েছেন এবং সেখানে চাইনিজ রেখেছেন মেলা, এবং চিনচাচি নামের যে টুরিস্ট এরিয়া সেখানে করেছিলেন। এবং সেটা আমি বোধ করি আজ থেকে প্রায় 8-10 বছর আগের ঘটনা। এবং তিনি প্রচুর লস করে বেরিয়ে গেছেন। এর কারণ হচ্ছে তিনি লাপারোয়া ছিলেন। নামাজে যেতেন ঠিকই, হিসাব ঠিক মতো রাখতেন না, যখন তখন বেরিয়ে যেতেন। স্টাফদের উপরে অতিরিক্ত নির্ভর করেছেন, এবং কাউন্টার চেক তিনি করেননি, যেটা আমি পরে জানতে পেরেছি। কারণ একজন বাঙালি ছেলেও সেখানে কাজ করত, সে আমাকে জানিয়েছে। এবং সব সেই যে মানে যারা একই গোত্রীয় ছেলে মেয়ে যারা ছিল এখানকার লোকাল, তারা সকলে মোটামুটি একত্রিত হয়ে তার বিজনেসটার মধ্যে থেকে পুঁজিটা বের করে নিয়ে গেছে সামহাউ। তো এভাবে লাপারওয়া হলে কিন্তু বিজনেস টিকবে না, সেটাও যেমন দেখেছি। ঠিক তেমনি এভাবে আইসক্রিম ব্যবসা দেখছি। এমনকি আমরা বিভিন্ন বড় দামি মলগুলোতে যখন আমরা প্রসাধনীর দোকান দেখি, সেখানে আমরা দেখি ইউরোপিয়ান কোনো ছেলে বা মেয়ে তারা চাইনিজের সাথে যুগপৎভাবে দাঁড়িয়ে কাজ করছে, বিক্রি করছে। তাদের দেশের বা ইউএস এর বা অন্যান্য দেশের ফ্রেগ্রেন্স বিক্রি করছে। তারা কিভাবে তারা করছে? তারা অফকোর্স জব করছে না, তারা কোলাবোরেশন করে তারা বিজনেস করছে। সো এই জিনিসটি আপনিও করতে পারেন, এই সুযোগটা হংকং এ রয়েছে। এবং আমি চেষ্টা করবো সেই দোকানটির সম্পর্কে আইডিয়া আরো বিস্তারিতভাবে দেখিয়ে আপনাকে দেওয়ার জন্য। তবে মুদ্রা কথা হচ্ছে এটাই যে আপনি ইচ্ছা করলে হংকং এর মতো জায়গাতে আপনি টেকনোলজিক্যাল জ্ঞান যেগুলি রয়েছে সেগুলি কাজে লাগিয়ে সততার ভিত্তিতে, সততা কিন্তু এখানে আছে, নেই যে তা না, কিন্তু এখন যদি আপনি একেবারে ছেড়েই দিলেন তাহলে কিন্তু হবে না। বিজনেসে লাগামটা কিন্তু আপনার
হাতে রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। এবং এভাবে কিন্তু আপনি হংকংয়ে ব্যবসা করতে পারেন। অন্যান্য অনেক দেশে করতে পারেন, তবে হংকংয়ের বিষয়টা আমি বলবো যে এখানে অপেক্ষাকৃত সহজ, এবং যদি আপনি রেলেভেন্ট প্রমাণ দেখাতে পারেন যে সো অ্যান্ড সো ভাবে আমার এই টাকাগুলি এভাবে তারা আত্মসাৎ করেছে, তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু সেভ। সরকার কিন্তু আপনাকে টাকা দেবে, আদালতে আপনি অবশ্যই জিতবেন। কিন্তু আপনাকে সেই সিসিটিভি রাখতে হবে, আপনাকে সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা ঠিক রাখতে হবে, আপনাকে সেই আইডিয়াটা ঠিক রাখতে হবে। আমি এত টাকাতে আমার এত টাকা জিনিস যাচ্ছে, সেটা ক্যাশ আউট, ক্যাশ কত হয়ে আসছে, ক্যাশ কত আসছে আমার বক্সে, ক্যাশ বক্সে, এই জিনিসগুলির একটা আইডিয়া আপনার মানে জোর পাকার আপনার থাকতে হবে। এটা আমি মনে করি জোর পাকার ছিল না বলে ওই পার্সিয়ান ভদ্রলোকের যে ভরাডুবি হয়েছে, এটা আমি আমার সেই বাংলাদেশি ছোট ভাইয়ের থেকে জেনেছি। তাকে বাইরে দাঁড় করিয়ে রাখতো, কিন্তু তার বলার কিছু ছিল না, সে বলতে চাইলেও সে করতো না। এখানে আরেকটি ব্যাপার ছিল, আমি বলে দিই। সেই পার্সিয়ান ভদ্রলোক ওখানেই তার স্টাফের কোনো একটি মেয়ের সাথে সে হয়তো বিবাহ করবে হয়তো ভেবেছিল, এই জন্য সে হয়তো একটু ছেড়ে দিয়েছিল। কিন্তু সে বিজনেসের ব্যাপারটা বিজনেসের মতো যে ঘোড়ার যে লাগামটা আমরা টেনে ধরি, সেটা টেনে ধরা উচিত ছিল তার বলে আমি মনে করি। এবং তারপরে প্রেম প্রীতি ভালোবাসা সেটা অবশ্যই হতে পারতো, কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছে না ব্যবসা হয়েছে, আর প্রেম প্রীতি ভালোবাসা হয়েছে কিনা সেটা আমার জানা নেই। তো যাই হোক, এগুলি বুঝতে হবে, সুযোগ সুবিধা রয়েছে, এবং সুযোগ যদি থাকে তাহলে কেন আমি নেব না, এটা নিতে হবে। আজকে আমাদের বাংলাদেশের যে জয় জয়কার সারা পৃথিবীতে, এটা আমাদের জন্য একটি সময় এই সুযোগগুলি নেওয়ার জন্য। এবং যদি তারা পারে, আমরাও পারি, আপনিও পারবেন। ধন্যবাদ।